আচ্ছা, তো আমরা হলো এখন আমাদের 16 and 17 সেঞ্চুরির যে হেনরি মার্বেল বাকি ছিল ওনাকে ক্লোজ করব। তো চলো পড়ি, দেখো। প্রথমে আমরা টু হিজ ক্রাই মিস্ট্রেস পড়বো। তো এখানে কি বলছে, হোয়াট ইজ ভেজিটেবল লাভ? ভেজিটেবল লাভ এটা আবার কি? ওকে, কথাটা শুনতে একটু মানে হাস্যকর মনে হলেও এখানে উনি এরকম একটা টার্মের কথা, এরকম একটা ভালোবাসার কথা উনি বলছে। ওকে, তো বলতেছে কি, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে ভেজিটেবল লাভ ইজ আ কাইন্ড অফ লাভ। তো ভেজিটেবল লাভ অথবা তোমার উদ্ভিজ্জ লাভ বা ভালোবাসা সেটা হলো এমন এক ধরনের ভালোবাসা which is characterized only by growth, যেটার মধ্যে মানে যেটা কিনা শুধু বৃদ্ধি পাবে, like vegetables and plants, যেমন করে উদ্ভিদ কিংবা গাছ কিংবা শাকসবজি যেমন করে বৃদ্ধি পায় তেমনি ভাবে এই ধরনের ভালোবাসাটাও বৃদ্ধি পাবে। 2 নাম্বার, হোয়াট ডাজ টাইমস উইংড চ্যারিয়ট সিগনিফাই? তো সময়ের যে তোমার আর কি ডানাযুক্ত যে রথ, এই রথ দ্বারা আসলে কি বোঝায় বা এটা কিসের প্রতীক? এখানে সিগনিফাই দিছে, তোমাকে দিতে পারে এটা কিসের সিম্বল বা এটা কি সিম্বলাইজ করছে, রিপ্রেজেন্ট করছে, এরকম কথাও দিতে পারে। ইট সিগনিফাইজ দ্য ফ্লেটিং নেচার অফ টাইম। তো এটা হলো সময়ের যে দ্রুতগামী প্রকৃতি, এই দ্রুতগামী প্রকৃতিটাকে নির্দেশ করে কিংবা তুলে ধরে। অ্যান্ড দ্য শর্টনেস অফ হিউম্যান লাইফ, এবং মানুষের জীবনের ক্ষণস্থায়িত্বতাকে। তার মানে এখানে বলতেছে বা এই টাইমস উইংড চ্যারিয়ট, এই টার্মটা দ্বারা বা এই প্রেসটা দ্বারা বোঝানো হচ্ছে সময় হলো বহমান, সময় চলমান, সময় কারো জন্যই অপেক্ষা করে না এবং মানুষের জীবনটা হলো সংক্ষিপ্ত। কথাকে ক্লিয়ার দেন। 3 নাম্বার, হোয়াই ডাজ মার্বেল কল হিজ বিলাভেড আ কই মিস্ট্রেস? কেন মার্বেল তার প্রেয়সীকে একজন লজ্জাবতী প্রেমিকা হিসাবে মানে ডাকছে? কেন ডাকছে বা কেন বলছে? বিকজ হি ফিলস ashamed টু হ্যাভ ফিজিক্যাল রিলেশনশিপ, কারণ তিনি হলো যে ফিজিক্যাল রিলেশনশিপ এটা করতে দ্বিধা কিংবা ইতস্তত বোধ করছেন। হোয়াট ইজ কার্পে ডিয়াম থিওরি? কার্পে ডিয়াম থিওরি কি? ইট ইজ আ লেটিন ফ্রেজ, এটা হলো লেটিন ভাষার একটা বাক্যাংশ। হুইচ মিনস, যেটা বোঝায় সিজ দ্য অপরচুনিটি, মানে কি সুযোগটাকে লুফে নাও, মুহূর্তটাকে কাজে লাগাও, অর এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট, অথবা বর্তমান মুহূর্তটাকে উপভোগ করো। তারপর 5 নাম্বার 2023 আসছিল, হোয়াট ডু ইউ মিন বাই সিলোজিস্টিক স্টাইল? তো এই সিলোজিস্টিক স্টাইল দ্বারা তুমি কি বুঝো? An argument developed in a strictly logical form. আচ্ছা, এটা কি তোমাদের পার্ট সি এর প্রশ্ন দেই নাই? পার্ট সি এর প্রশ্ন দিছি কিনা? এক মিনিট। An argument developed in a strictly logical form. তো এটা বলতে হলো একটা কঠিন যুক্তিকে বোঝায়, যে যুক্তিটা তোমার আস্তে 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 কি ডেভেলপড হয়, বিকশিত হয়, আগায়, and leading to a definite conclusion, এবং যেটা কিনা একটা অন্তিম সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। এটা হলো সিলোজিস্টিক স্টাইল। হাউ মাচ টাইম ডাজ মার্বেল হ্যাভ টু কনভিন্স হিজ বিলাভেড? তো মার্বেলের কাছে বা মার্বেলের হাতে কতটুকু সময় আছে তার প্রেয়সীকে রাজি করাতে?
As life is very short, যেহেতু জীবনটা খুবই সংক্ষিপ্ত, the poet does not have much time to convince his beloved. তো কবির কাছে বেশি সময় নেই তার প্রেয়সীকে রাজি খুশি করানোর জন্য। What does the title indicate about the mistress of the poem? তো এই কবিতার যে টাইটেল শিরোনাম, এই শিরোনামটা আসলে মিস্ট্রেস সম্পর্কে কি নির্দেশ করে? The title of the poem indicates that তো এই কবিতার শিরোনামটা ইঙ্গিত দেয় যে বা বোঝায় যে the speaker's mistress is a shy lady. স্পিকারের যে প্রেমিকা বা প্রেয়সী সে হলো খুবই লাজুক মহিলা who hesitates to respond quickly to her lover's advances or call. যিনি কিনা তার প্রেমিকের আহ্বানে সাড়া দিতে দ্বিধাবোধ করেন। তুমি অ্যাডভান্সেসও দিতে পারো কিংবা কলও দিতে পারো, তোমার ইচ্ছে। Why does the poet hesitate to respond to her lover's call? তো তার প্রেমিকের আহ্বানে সে সাড়া দিতে কেন ইতস্তত বোধ করেন কিংবা দ্বিধায় ভুগে? Because of her coyness or shyness, তার লাজুকতার জন্য। How is the lady committing a crime in To His Cruel Mistress? তো টু হিজ ক্রয় মিস্ট্রেস কবিতার মধ্যে লেডি কিভাবে অপরাধ করতেছে? দ্য লেডি ইজ ইন্ডিফারেন্ট টু হার লাভার্স কল। তো নারী হলো তার মানে প্রেয়সীটা কি তার প্রেমিকের আহ্বানের প্রতি উদাসীন, সে এমন পাত্তাই দিচ্ছে না। Thus she is committing a crime by wasting time. তো এভাবে সে সময় নষ্ট করে and approaching gradually towards death এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে অগ্রসর হয়ে তিনি অপরাধ করতেছে। 10টা ক্লিয়ার কিনা জানো? প্রথম 10টা ক্লিয়ার কিনা? ওকে, দেখো তারপর হোয়াট ইজ মার্ভেলস ওপিনিয়ন অ্যাবাউট গ্রেভস? গ্রেভস সম্পর্কে, গ্রেভস মানে কি? কবর। তো কবর সম্পর্কে মার্ভেলের মন্তব্য কি বা মতামত কি? সে দেখি কি বলছে। হি সেজ দ্যাট, তো উনি বলেন যে দ্য গ্রেভ ইজ আ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, মানে কবরটা হলো সুন্দর এবং ব্যক্তিগত একটা স্থান। হোয়ার নান ক্যান এনজয় দ্য প্লেজার্স অফ লাভ মেকিং, যেখানে কেউই লাভ মেকিং করার যে আনন্দ, এই আনন্দটা উপভোগ করতে পারবে না। হ্যাঁ, এটা ফাইন, ঠিক আছে, সুন্দর, প্রাইভেট, ব্যক্তিগত, কিন্তু এখানে কেউ কাউকে কি করতে পারবেন না, মানে তোমার এখানে যে সেন্স মানে মানুষের মধ্যে যে একটা সেন্সেশন, এই সেন্সেশনটা তো কবরে কাজ করবে না। তো এই জন্য এটা প্রাইভেট বা ফাইন হলেও এখানে কেউই লাভ মেকিং করার যে প্লেজার, এই প্লেজারটা উপভোগ করতে পারবে না। 12 নম্বর, হোয়াট ইজ দ্য স্টাইল অফ টু হিজ ক্রয় মিস্ট্রেস? or name a poem of your syllabus in which syllogistic pattern has been used. তো প্রথম প্রশ্ন, এখানে প্রশ্ন কিন্তু দুইটা, একটার মধ্যে বলছে টু হিজ ক্রয় মিস্ট্রি, যেটা কোন স্টাইলে লেখা হয়েছে, আর দ্বিতীয় নম্বর প্রশ্নে বলছে তোমার সিলেবাসে সিলোজিস্টিক স্টাইল অথবা প্যাটার্ন দিয়ে লেখা কবিতাটার নাম লেখার জন্য। ওকে, তো কথা খেয়াল করো, এখানে যদি তোমার প্রথম স্টাইলটা বলে মানে প্রথম প্রশ্নটা সিলোজিস্টিক স্টাইল, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু তোমাকে যদি বলে নেম আ পোয়েম অফ ইউর সিলেবাস ইন হুইচ সিলোজিস্টিক প্যাটার্ন হ্যাজ বিন ইউজ, তখন কিন্তু উত্তর কি হবে? টু হিজ ক্রয় মিস্টেস। বুঝতে পারছি, উত্তর কিন্তু এখানে টু হিজ ক্রয় মিস্ট্রেস হবে। বুঝতে পারছি। 12 নম্বর প্রশ্নটা, যদি 12 নম্বর প্রশ্নের মধ্যে দুইটা অংশ আছে, যদি প্রথম অংশটুকু বলে তাহলে সিলোজিস্টিক স্টাইল লিখবা,
আর যদি দ্বিতীয় অংশ আসে নেম আ পোয়েম, এখানে কবিতার নাম বলছে, তার মানে কি টু হিজ ক্রয় মিস্ট্রেস লিখবা। হোয়াট উড হ্যাপেন আফটার দ্য ডেথ অফ দ্য ক্রয় মিস্ট্রেস? তো এই লজ্জাবতী প্রেমিকার মৃত্যুর পর কি ঘটবে? আফটার ডেথ, মৃত্যুর পরে, হার বডি উড টার্ন ইনটু ডাস্ট, তার শরীরটা ধুলোয় মিশে যাবে। এন্ড ইন দ্য গ্রেভ, এবং কবরের মধ্যে, নান উড এমব্রেস হার, কবরের মধ্যে কেউ তাকে আলিঙ্গন করতে পারবে না। ওকে, বা এখানে তুমি দিতে পারো হার লং প্রিজার্ভ ভার্জিনিটি, সরি, দ্য ওর্মস উড ইট হার লং প্রিজার্ভড ভার্জিনিটি, এই কথাটা এখানে এই প্রশ্নের মধ্যে দিতে পারো, 13 নম্বর প্রশ্নের মধ্যে। হোয়াট দ্য পোয়েট অ্যান্ড মিস্ট্রেস শুড ডু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট? তো কবির মতে এখন তাদের কি করা উচিত, কবি এবং তার মিস্ট্রেসের? দে শুড টেক অ্যাডভান্টেজ অফ দ্য মোমেন্ট, তাদের হলো এই মুহূর্তের সুযোগটা নেওয়া উচিত। বর্তমান সময়ের, বর্তমান মুহূর্তের যে সুযোগটা, এই সুযোগটা নেওয়া উচিত। অর এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট, অথবা তুমি বলতে পারো বর্তমান সময়টাকে উপভোগ করা। ওকে, তো এখানে দেখো প্রশ্ন কিন্তু একটাই তো, এনজয় কথাটা কিভাবে দেওয়া হয়েছে? দে শুড টেক অ্যাডভান্টেজ অফ দ্য মোমেন্ট, এটা একটা কথা দিতে পারো, মানে একভাবে এভাবে দিতে পারো। আবার দিতে পারো দে শুড এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট, এভাবেও দিতে পারো। কথা ক্লিয়ার? এই যে দুইটা এভাবে হবে। ওকে, এভাবে হবে। তুমি এই যে এতটুকু অবধিও দিতে পারো, বা এটাও দিতে পারো, তোমার ইচ্ছে। দে শুড টেক অ্যাডভান্টেজ অফ দ্য মোমেন্ট, তখন তুমি অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট এটা দিবা। ওকে, প্রেজেন্ট মোমেন্ট। তারপর হোয়াট ইজ লিমিটেড, কি সীমিত? টাইম। হোয়ার ইজ হাম্বার সিচুয়েটেড, তো হাম্বার নদী কোথায় অবস্থিত? হাম্বার ইজ সিচুয়েটেড ইন নর্থ ইস্ট ইংল্যান্ড, এটা হলো ইংল্যান্ড, মানে হাম্বার নদী হলো উত্তর পূর্ব ইংল্যান্ডে অবস্থিত। অথবা তুমি সিম্পলি হাম্বার ইজ সিচুয়েটেড ইন ইংল্যান্ডও দিতে পারো, হাম্বার ইজ সিচুয়েটেড ইন ইংল্যান্ড। এটার কি পার্ট সি এর প্রশ্ন পড়া নাই? সিলোজিস্টিক স্টাইল কি? এটা তো পার্ট সি এরই প্রশ্ন পড়াইছি। দেখো, হোয়াট আর দ্য রিভার্স মেনশনড ইন দ্য পোয়েম টু হিজ ক্রয় মিস্ট্রেস? টু হিজ ক্রয় মিস্ট্রেস কবিতার মধ্যে কি নদীর কথা বলা হয়েছে, কি কি নদীর নাম উল্লেখ করা হয়েছে? গঙ্গার কথা বলা হয়েছে, হাম্বারের কথা বলা হয়েছে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় গঙ্গা নদী কোথায় অবস্থিত? ইন ইন্ডিয়া হবে। এই যে হোয়ার ইজ দ্য গঙ্গা সিচুয়েটেড, এরকম প্রশ্ন করতে পারে। তো গঙ্গাটা কোথায় হবে? ইন্ডিয়াতে। আর হাম্বার হলো ইংল্যান্ডে। হুইচ flood does the poet refer to in the poem to his cry mistress? তো টু হিজ ক্রয় মিস্ট্রেস কবিতার মধ্যে কোন প্লাবনের কথা কবি উল্লেখ করেছেন? দ্য গ্রেট দ্য গ্রেট ফ্লাড মেনশনড ইন দ্য জেনেসিস অফ দ্য বাইবেল, বাইবেলের জেনেসিসে মহাপ্রলয় বা মহাপ্লাবনের কথা বলা হয়েছে। এই প্লাবনের কথা এখানে টু হিজ ক্রয় মিস্ট্রেস কবিতার মধ্যে কবি উল্লেখ করেছেন। What, according to the poet, is the proper time for enjoyment of life? কবির মতে জীবন উপভোগ করার সঠিক সময় কোনটি? According to the poet, কবির মতে, it would be proper to enjoy the pleasures of love. তো ভালোবাসার যে আনন্দ, এটা এখনই মানে উপভোগ করা হবে যথাযোগ্য বা সঠিক। হয় যখন দেয়ার ইজ স্টিল টাইম, যখন সময় আছে। হোয়েন হার স্কিন ইজ স্টিল ইউথফুল অ্যান্ড ফ্রেশ, এখানে হার কিন্তু বলছে, মানে তার প্রেমিকার কথা বলছে। তো যখন তার স্কিন তো বুঝি ত্বক এখনো যৌবনে ভরপুর এবং সতেজ আছে। And when her responsive soul is burning with a desire for love making, এবং যতক্ষণ তার মধ্যে তোমার লাভ মেকিং করার যে একটা আকাঙ্ক্ষা কিংবা একটা বাসনা, এই বাসনাটা আছে, তখনই তোমাদেরকে লাভ মেক করা কি উচিত। ওকে, টু হিজ ক্রাই মিস্ট্রেস ক্লিয়ার কিনা? সিলোজিস্টিক স্টাইল হলো এক ধরনের একটা তোমার আর্গুমেন্টেড, মানে আর্গুমেন্টেশন, ওকে, যুক্তি, যেখানে হলো তিনটা স্তবক থাকবে। তো প্রথম স্তবকে হলো কি করা হয়, যুক্তি প্রদান করা হয়। ওকে, অসম্ভব কিছু কল্পকাহিনী বলা হয়, যেমন আমাদের
টু হিজ ক্রয় মিস্ট্রেসে বলছে। তারপর 2 নাম্বারের মধ্যে হলো বাস্তবতাটাকে তুলে ধরা হয়, মানে কেন পারবে না বিষয়গুলোকে। 3 নাম্বারে হলো সে একটা মানে কি একটা উপসংহারে কিংবা একটা সিদ্ধান্তে পৌঁছায়। এটার বিস্তারিত পড়তে হলে পার্ট সি এর প্রশ্নটা পড়ো। সিলোজিস্টিক স্টাইল খুবই সহজ একটা স্টাইল। টু হিজ ক্রয় মিস্ট্রেস সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। ওকে, দেন দেখো পরবর্তী, দ্য ডেফিনেশন অফ লাভ। তো হোয়াট ইজ দ্য জনার অফ দ্য ডেফিনেশন অফ লাভ? তো দ্য ডেফিনেশন অফ লাভ যে একটা কবিতা, এই কবিতাটার ধারা কি, এটা কোন ধরনের? আর লিরিক পোয়েম, এটা হলো একটা গীতি কবিতা। আচ্ছা, সিলোজিস্টিক স্টাইলটা হলো তোমার 3 পার্টে বিভক্ত, বলেনি যেহেতু প্রশ্ন করছো। তো এখানে হলো 3টা ভাগে মানে মানে যুক্তি প্রদান করা হয়। প্রথম যে অংশটুকু এটা হলো ইফ, মানে যদি। এখানে হলো বিভিন্ন যুক্তি তর্ক দেওয়া হয়, যদি আমাদের কাছে এরকম হতো তাহলে আমরা এটা করতে পারতাম। তারপর 2 নাম্বার যে স্ট্রেঞ্জা, এই স্ট্রেঞ্জা হলো বাট দিয়ে শুরু হয়, কিন্তু এখানে হয়েছে কেন পারবে না, ব্যর্থতা কি, বা কেন পারবে না কিংবা সীমাবদ্ধতা কি, এই সীমাবদ্ধতা হলো 2 নাম্বার মানে স্ট্রেঞ্জা, এই স্ট্রেঞ্জাতে আলোচনা করা হবে। তারপর হলো 3 নাম্বার স্ট্রেঞ্জার মধ্যে সে হলো একটা কনক্লুশন কিংবা একটা ডিসিশন নিবে, যেহেতু সে এই বিষয়গুলো করতে পারছে না কিংবা তার এখানে সীমাবদ্ধতা কাজ করছে, তাই এখনই তার এমনটা করা উচিত। ওকে, সিদ্ধান্ত নিয়ে নেই। তার মানে আমাদের সিলোজিস্টিক স্টাইলটা হলো একটা আর মানে আর্গুমেন্ট, একটা যুক্তি, একটা তর্ক, যেখানে মূলত যুক্তি তর্ক পেশ করা হয়। বুঝতে পারছি। আর এই কবিতা হলো 3টা ভাগে বিভক্ত থাকে। প্রথম স্তবকটা শুরু হয় ইফ দিয়ে, দ্বিতীয় স্তবক শুরু হয় বাট দিয়ে, এবং তৃতীয় স্তবক শুরু হয় দেয়ার ফর দিয়ে। ওকে, এভাবে শুরু হয়। তোমাদের পার্ট সি এর একটা প্রশ্ন আছে, ওইটা পড়ো, তাহলে আরো গ্রেটার নলেজ পাবা। দেখো, হোয়াট কাইন্ড অফ লিটারেরি টার্ম ম্যাগনানিমাস ডিসপেয়ার ইজ? তো এখানে যে ম্যাগনানিমাস ডিসপেয়ার বলছে, এখানে কোন ধরনের তোমার লিটারেরি যে টার্ম, এই টার্ম গুলো ব্যবহার করেছে অক্সিমোরন। অক্সিমোরন মানে কি, যখন দুইটা ভিন্ন ধর্মী কথা একসাথে বসবে তখন এটাকে অক্সিমোরন বলা হয়। দেখো তো, ম্যাগনানিমাস বলতে কি, মহানুভব, মহানুবল। আর ডেসপেয়ার মানে কি, হতাশা। তো হতাশা আবার কি, ডেসপেয়ার, দুইটা বিপরীত ধর্মী। ওকে, দুইটা বিপরীত ধর্মী কিন্তু একসাথে বসতেছে, তো এই ধরনের ফিগার অফ স্পিচকে অক্সিমোরন বলা হয়। What is oxymoron? A figure of speech in which two contradictory words are put or placed together. তো অক্সিমোরন হলো একটা শব্দালঙ্কার, যেখানে দুইটা পরস্পর বা বিপরীত ধর্মী দুইটা শব্দ একসাথে বসানো হয়। যেমন মহানুভব, হতাশা। আবার তোমার টেরিবল বিউটি, এটা তোমরা যখন ফাইনাল ইয়ারে উঠবা কিডস এর কবিতার মধ্যে পাবা। সরি, কিডস না, ইয়ার্স এর কবিতার মধ্যে। টেরিবল বিউটি, দেখো তো, বিউটি মানে কি, সৌন্দর্য। তারপর টেরিবল মানে ভয়ানক, তাহার মানে কি, দুইটা বিপরীত ধর্মী জিনিস না এখানে। তো এইরকম যে তোমার যেমন টপ সিক্রেট, টপ সিক্রেট, দেখো তো, টপ, সরি টপ না, ওপেন সিক্রেট। দেখো, ওপেন সিক্রেট এই যে কথাটা বলতেছে, এখানে সিক্রেট মানে কি, যেটা কি করা হয়, ধামা চাপা দিয়ে রাখা হয় কিংবা লুকিয়ে লুকিয়ে রাখানো হয়। আবার এটাকে বলতেছে ওপেন, মানে কি, দুইটা কন্ট্রাডিক্টরি বিষয় না এখানে, দুইটা কন্ট্রাডিক্টরি বিষয় কিনা। তো এগুলোকে মূলত অক্সিমোরন বলা হয়। তোমরা প্যারাডাইস লস্টের মধ্যে একটা পাইছো, যে ডার্কনেস ইনভিজিবল, এরকম একটা ডার্কনেস, তো সব সরি ডার্কনেস ভিজিবল,
খুব সম্ভবত এরকম টাইপের, আমার এক্সাক্টলি খেয়াল আসতেছে না। আচ্ছা, এখানে মনে হয় আছে নাকি? আমি তোমাদের ক্লাসে এটা বলছিলাম। আচ্ছা দেখো, হোয়াট ইজ হাইপারবোল? হাইপারবোলটা কি? হাইপারবোল ইজ অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট, অতিরঞ্জিত বক্তব্য। হাউ ডাজ মার্বেল ডিফাইন হিজ আটার ফ্রাস্ট্রেশন ইন লাভ? তো মার্বেল কিভাবে তার ভালোবাসার যে সে খুবই হতাশ বা ব্যর্থ, এই চরম ব্যর্থতাকে সে কিভাবে সংজ্ঞায়িত করছেন? অ্যাজ ম্যাগনেনিমাস ডিসঅ্যাপিয়ার, মহানুভব হতাশা হিসেবে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? দ্য ডেফিনেশন অফ লাভ। তো ডেফিনেশন অফ লাভের এটা কেন্দ্রীয় বিষয়বস্তু কি? ডিভাইন অর ট্রু লাভ means the unification of two souls but separation of two bodies. তো স্বর্গীয় কিংবা প্রকৃত যে প্রেম, এই প্রকৃত প্রেমটা হলো দুইটা আত্মার মিলনকে বোঝায়, কিন্তু দুইটা দেহের কি বিচ্ছেদ। তো এই বিষয়টাই আমাদের দ্য ডেফিনেশন অফ লাভ কবিতার সেন্ট্রাল থিম। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ম্যাগনিনিমাস ডিসঅ্যাপিয়ার? এই যে এই টার্মটা ব্যবহার করা হয়েছে কিংবা এই যে দুইটা শব্দ একসাথে ব্যবহার করা হয়েছে, এটার গুরুত্বটা কি? ইট সিগনিফাইজ, তো এটা বুঝায় বা এটা সিম্বলাইজেস হাই সোলড নোবেল ডিসঅ্যাপিয়ার, উচ্চ উচ্চ কে আত্মা, মানে উচ্চ মন মানসিকতা। ওকে, উচ্চ মন মানসিকতা এন্ড নোবেল ডিসঅ্যাপিয়ার, মহৎ হতাশা। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আয়রন গেটস অব লাইফ? তো এখানে কবি মানে জীবনের যে লোহার গেট, এই গেট বলতে কি বোঝানো হয়েছে? ইট মিনস দ্য কনভেনশনস অ্যান্ড রুলস অফ লাইফ। তো এর অর্থ হলো জীবনের নিয়ম কানুন কিংবা প্রথা বা রীতিনীতিকে বোঝায়। দ্যাট স্ট্যান্ড অন দ্য ওয়ে অফ লাভ মেকিং, যেটা কিনা প্রেম বা ভালোবাসা তৈরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তারপর, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ দ্য গিডি হ্যাভেন? গিডি হ্যাভেন এই শব্দটা মানে কি? গিডি বলতে কি বুঝো? গিডি মানে কি? গিডি বলতে কি বুঝো? ঘূর্ণায়মান। তো ঘূর্ণায়মান আবার হ্যাভেন এটা আবার কি? ঘূর্ণায়মান হ্যাভেন এটা আবার কি? দেখো, দ্য ফ্রেজ মিনস দ্য আনস্টেবল স্কাই। তো এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা মূলত বোঝাচ্ছে অস্থিতিশীল আকাশ, অর দ্য স্পাইনিং প্ল্যানেটস অফ দ্য ইউনিভার্স, অথবা মহাবিশ্বের যে ঘূর্ণায়মান গ্রহসমূহ, এই গ্রহসমূহকে। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য পোয়েটস লাভ? কবির প্রেমের প্রকৃতি কিরকম, মানে এটা কি ধরনের প্রেম? পারফেক্ট অ্যান্ড ডিভাইন, নিখুঁত এবং স্বর্গীয়। প্রথম 10টা ক্লিয়ার কিনা জানো? প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানো? প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার কিনা?
ওকে, 11 নাম্বার, হাউ কুড দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ড দ্য ডিভাইন নেচার অফ লাভ? কিভাবে কবি মানে ভালোবাসার মধ্যেও যে একটা স্বর্গীয় বিষয় থাকে এটা কিভাবে কবি উপলব্ধি করতে পারছে, বুঝতে পারছে? ফ্রাস্ট্রেশন ইন লাভ মানে ভালোবাসার মধ্যে যখন সে ব্যর্থ হয়েছে কিংবা হতাশ হয়েছে এই হতাশার মাধ্যমে। ওকে, দেখো, what has prevented the union between the poet and his beloved in the definition of love? তো the definition of love কবিতার মধ্যে কবি এবং তার প্রেয়সীর যে ইউনিয়ন, একত্রিত মিলন, এটাকে কে বাধা প্রদান করতেছে? দ্য ফেট অর ডেস্টিনি? তুমি ফেটও দিতে পারো, ডেস্টিনিও দিতে পারো, তোমার ইচ্ছে। Which geometrical figures are compared to the loves of the poet and his beloved? তো কবি এবং তার প্রেয়সীর ভালোবাসাটা কোন জ্যামিতিক কোন চিত্রের সাথে তুলনা করা হয়েছে? টু টু প্যারালেল লাইন্স ইন জিওমেট্রি, জ্যামিতির দুইটা সমান্তরাল রেখার সাথে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দি এক্সপ্রেশন হার ডিক্রিজ অফ স্টিল? তো হার ডিক্রিজ অফ স্টিল এই অভিব্যক্তি এই কথাটার অর্থ কি? The expression her decrease of steel refers to the unyielding and rigid laws or fate. তো এটা দ্বারা হলো তোমার কি বোঝাচ্ছে, ভাগ্যের যে অটল অথবা কঠোর নিয়ম, এই নিয়মগুলোকে। ওকে, হাউ ইজ দ্য পোয়েটস লাভ বিগটেন? কবির ভালোবাসাটার জন্ম কিভাবে হয়েছে? The poet's love is the child of the marriage of despair and impossibility. তো কবির ভালোবাসার জন্ম হয়েছে অসম্ভবতা এবং হতাশার মিলনের মাধ্যমে। তো কে বাবা কে মাতা? বলো, এটা কি ডিসঅ্যাপিয়ার কি বাবা নাকি ইম্পসিবিলিটি বাবা? কে? এভাবে আছে কিন্তু, একজন হলো মা একজন হলো বাবা। কিটা জানো তোমরা, আমি আগাই। হোয়াট মে কজ দ্য রুইন অফ ফেট? তো কি কি ভাগ্যের পতনের কিংবা ভাগ্যের ধ্বংসের কারণ হতে পারে? Or how may fate be defeated by the lovers? অথবা কিভাবে প্রেমিক প্রেমিকা দ্বারা ভাগ্য পরাজিত হতে পারবে? The union of the two perfect lovers. তো দুইজন নিখুঁত প্রেমিক প্রেমিকার যদি মিলন ঘটে তাহলেই ভাগ্যের কি ঘটবে? ভাগ্যের পরাজয় ঘটবে। How hope is portrayed in the definition of love? তো ডেফিনেশন অফ লাভের মধ্যে ভালোবাসাটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? হোপ ইজ পোর্ট্রেটেড অ্যাজ বিউটিফুল বাট ফিবল। তো ভালোবাসাটাকে হলো সুন্দর কিন্তু দুর্বল। ওকে, হোপটাকে কি সুন্দর, সরি আমি ভালোবাসা বলছি, ভালোবাসা না, হোপ আশাকে অনেক সুন্দর এমন ভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু আবার বলতেছে এটা দুর্বল। How does the poet define the love between his beloved and himself? কিভাবে তাদের মধ্যকার যে ভালোবাসাটা, এই ভালোবাসাটাকে কবি কিভাবে ডিফাইন করেছে, সংজ্ঞায়িত করেছে? Their love is the conjunction of the minds. এখানে মাইন্ডস এর জায়গায় তুমি সোলসও দিতে পারো। তো তাদের ভালোবাসাটা হলো মনের কিংবা আত্মার সংযোগ। And opposition of the stars. এবং নক্ষত্রের বিপরীত। এখানে নক্ষত্র বলতে তোমার ভাগ্যটাকে বোঝানো হচ্ছে, বোঝা যায়। ওকে, how does the poet imagine to be united with his beloved? কবি তার প্রেয়সীর সাথে কিভাবে মিলন ঘটার মানে তাদের কি ইউনিয়ন হবে, এটা কিভাবে ঘটতে পারে?
এটা কবি কিভাবে চিন্তা করতেছে কিংবা কল্পনা করছে, কিভাবে কল্পনা করছে? বলছে যদি পৃথিবীটা কি হয়ে যায়, পৃথিবীতে এমন কোনো তোমার ঘটে, অনলি ইফ, কেবলমাত্র, ইফ দ্য স্পাইনিং প্ল্যানেটস কোলাপস, যদি ঘূর্ণায়মান গ্রহ নক্ষত্রগুলো কি হয়ে যায়, ভেঙে পড়ে, and some new convulsion occurs, এবং কোনো নতুন মহাজাগতিক বিপর্যয় ঘটে, and spies the earth with its violence, যদি ওই মহাপ্লাবন বা বিপর্যয়টা পৃথিবীকে দ্বিখণ্ডিত করে, তাহলেই মূলত তাদের মিলন সম্ভব, আদারওয়াইজ না। তার মানে এখানে যে বিষয়টা সে বলছে এটা কি আদৌ পসিবল? আদৌ পসিবল কিনা জানাও তো। আদৌ তো পসিবল না, তাই না? আদৌ পসিবল না। তো একেবারেই তাদের মিলনটা কি অসম্ভব। তো এটা ছিল আমাদের মার্বেল, অ্যান্ড্রিউ মার্বেল, তার কবিতার ব্রিফ। তো সকলের কাছে ক্লিয়ার হলো কিনা জানাও। সকলের কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, তো ঠিক আছে, তো সকল কিছু পড়ে নিও। তো আপাতত প্রথম পরীক্ষা মানে তোমাদের পরবর্তী বন্ধের পরে যে প্রথম পরীক্ষা, এটার সকল কিছু ব্রিফ ওকে হয়ে গেল, ব্রিফ গুলো পড়ে নিবা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, রেগুলারিটি মেনটেন করো, অবশ্যই পড়াশোনাগুলো কন্টিনিউ করো, বেশি বেশি করে রিভিশন করো, তারপর হলো কোটেশন গুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করো। ওকে, আল্লাহ হাফেজ।